আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে মেন আলোচনায় চলে যাব। তো এই ফাঁকে আপনারা একটু অন্যদেরকে যুক্ত হওয়ার সময় দেন। স্বপ্না ইসলাম কমেন্ট করেছেন, তারপর হৃদয় জয়েন হয়েছে। স্যার থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু জয়েন হন সবাই, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনায় আসতেছি। জাবির সরকার অনেক প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনেকেই নতুন জয়েন হয়েছেন, যেমন স্যার আমি আজকে যুক্ত হলাম, আজকে লাইভে আসলাম, থ্যাংক ইউ। তারপর আপনার নামটা কি যে একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা, আপনার নাম আমি পড়তে পারতেছি না, চায়নার মতো লাগতেছে নামটা। ঠিক আছে, হ্যাঁ। যারা এই ধরনের নাম দেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব, হ্যাঁ, যে এই ধরনের নাম দিবেন না। এই ধরনের নাম দিলে যেটা হয়, মানে মানুষ আপনার আইডি নামটা কিন্তু পড়তে পারে না, বুঝতে পেরেছেন? যেমন মোহাম্মদ সাব্বির হোসেন, স্যার আজকে আমার প্রথম ক্লাস, থ্যাংক ইউ সাব্বির ভাই। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে লাইভ, মানে সরাসরি আলোচনায় চলে যাবো। আমরা একটু ওয়েট করছি যে আমাদের অন্য ভাই বোনরা যেন একটু জয়েন করার সুযোগ পায়, সময় পায়। ওকে, মোহাম্মদ ওমর ফারুক ভাইও আজকে নতুন জয়েন করেছেন, ধন্যবাদ আপনাকে ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তা
ঠাকুর ইসলাম নামটা মনে হয় এরকমই হবে। হ্যাঁ, কিছু ব্যস্ততার কারণে কয়েকটা ক্লাস মিস হয়ে গেছে, কোনো সমস্যা নাই। আপনি আমাদের রেকর্ড ক্লাসগুলো করতে পারবেন। তারপর হচ্ছে জাকিরুল ইসলাম স্যার, আমি আজকেই নতুন। ঠিক আছে, যারা নতুন জয়েন করেছেন তারা লাইভ ক্লাস করবেন, তবে ফার্স্ট প্রায়োরিটি দিবেন হচ্ছে রেকর্ড ক্লাসগুলো সিরিয়ালে করার জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে শাফিউদ্দিন, আসসালামু আলাইকুম স্যার রহমতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাই নেম ইজ নন্দিনী সাহা। আচ্ছা, রাজন সাহা আইডি থেকে হচ্ছে তিনি দেখেন নন্দিনী সাহা, আই এম ফ্রম ইন্ডিয়া। ও মেবি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট। নন্দিনী সাহা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তারপর হচ্ছে সীমান্ত দাস স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসাদ খান, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা জয়েন করেছেন না? আচ্ছা, গ্রুপে মনে হয় লিঙ্কটা দেওয়া হয়নি এখনো, অনেকেই যুক্ত হয়নি এখনো। অলরেডি কিন্তু 5 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, আমরা আলোচনায় চলে যাবো এখনই। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বৃত্ত। বৃত্তের আজকে দ্বিতীয় ক্লাস নিব আমরা। এর আগে একটা ক্লাস নিয়েছি, আজকে আরেকটা ক্লাস লাগছে। তো চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। দেখেন, 18 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, যে কোনো বৃত্তের কেন্দ্রগামী যে এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরবর্তী যে এর দৈর্ঘ্য হবে কত হবে জানতে চেয়েছে। দেখেন, এই টাইপের অঙ্ক আমি যদি আপনাদেরকে একটু স্লাইডটা একটু মানে এ করে দেখাই, দেখেন এই সেম টাইপ, এরপরেরটাও সেম, যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 3 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যে এর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে। দেখেন কত চাকরি পরীক্ষা আসছে। এরপর পরের প্রশ্নটা দেখেন, 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত 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 যে এর দৈর্ঘ্য কত? 26 আসছে, ঠিক আছে। এরপরের প্রশ্নটা যাচ্ছে আমরা, দেখেন যে 21 নাম্বার, 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যে এর দৈর্ঘ্য কত? 37তম বিসিএস এই প্রশ্নটা আসছে, খুব মনোযোগ দেন। ওকে, আচ্ছা, এখন আমরা এই 4টা অঙ্ক থেকে আমরা 2টা অঙ্ক করার চেষ্টা করব, 2টা অঙ্ক করার চেষ্টা করব, যেহেতু সেম টাইপ আমরা সেম টাইপ 2টা করব। ওকে, খুব মনোযোগ। আচ্ছা, দেখেন 18 নাম্বারটা কি বলছে, যে কোন বৃত্তের কেন্দ্রগামী যে এর দৈর্ঘ্য। আচ্ছা, কেন্দ্রগামী যে, এটা খুব বেসিকটা বোঝার চেষ্টা করেন। এখানে একটা আমি বৃত্ত আঁকতেছি, মনে করেন যে এটা হচ্ছে একটা বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। ওকে, এখন কেন্দ্রগামী যে মানে কি? কেন্দ্র দিয়ে যাবে এই যে এরকম, এই যে এরকম, এই যে এরকম, নাকি? আচ্ছা, যে বুঝতে পারেন কিনা অনেকে, এর আগের ক্লাসে যদি আলোচনা করেছি, বৃত্তের মনে করেন যে এই যে এইটা বৃত্ত, হ্যাঁ, এই বৃত্তের যে কোনো দুটি বিন্দু যদি আপনি যোগ করেন, যে একটা রেখা পাওয়া যায় সেটি হচ্ছে যে। ক্লিয়ার? যে কোনো দুটি বিন্দু। এখন দেখেন, কেন্দ্র দিয়ে যেই যেটা যায় এটাকে আমরা কি বলি? ব্যাস বলি। এখন এটা এইভাবে এইভাবে যেতে পারে, আবার এইভাবেও যেতে পারে, একই জিনিস, তাই না? আচ্ছা, তাহলে এই যে কেন্দ্রগামী যেটাকে আমরা ব্যাস বলি, আর ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলি, রাইট? আচ্ছা, তাহলে এখানে যেহেতু বলছে যে কেন্দ্রগামী যে এর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, তাহলে আমি এই যে এটা আমার কেন্দ্র, আমার এই বৃত্তের, আমি এটাকে এইভাবে চিন্তা করেছি। তার মানে এই টোটালটা যদি 10 হয়, খেয়াল করেন, তার মানে এটা কত? এটা 5, এই এতটুকু 5, রাইট? এতটুকু 5। আচ্ছা, 5। আচ্ছা, খেয়াল করেন, তারপরে বলছে কি, দেখেন যে কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরবর্তী যে এর দৈর্ঘ্য, তার মানে কেন্দ্র থেকে এটা এটা কেন্দ্র, তাহলে এর থেকে 3 সেন্টিমিটার দূরবর্তী যে, তাহলে এই 3 সেন্টিমিটার দূরবর্তী যেটা হচ্ছে এ বি জে, তাহলে এটার দৈর্ঘ্য আমার বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, খেয়াল করেন, এটা কেন্দ্র থেকে দূরবর্তী 3 সেন্টিমিটার দূরবর্তী মানে কি? দূরত্ব সব সময় হচ্ছে আপনার কি একেবারে লম্বভাবে বা একেবারে সোজাসুজিভাবে মাপা হয়। এখন আরেকটা আমাদের কন্ডিশন হচ্ছে কি, যদি কেন্দ্র থেকে কোনো জের উপরে লম্ব দূরত্ব টানা হয়, তাহলে সেটা এই জে কে সমান 2 ভাগে বিভক্ত করে। খেয়াল করেন, খুব মনোযোগ। ওকে, তার মানে এই যেটা এ বি টোটালটা মনে করেন যে যা এই এতটুকু হচ্ছে তার অর্ধেক, তাহলে আমরা এই জায়গাটা যদি বের করতে পারি, এই যে মনে করেন যে আমরা ধরে নিলাম যে এইটা হচ্ছে এক্স, হ্যাঁ, তাহলে এটা এক্স হইলে এটাও এক্স, রাইট? সেম, তাই না? আচ্ছা, আমরা খেয়াল করেন, এখন আমাকে এই জে এর দৈর্ঘ্য যদি বের করতে হয়, খুব মনোযোগ দিবেন। এই যে এতটুকু কি বলেন তো, এই যে এটাকে একটা পিথাগোরাসের মানে সমকোণী ত্রিভুজ, পিথাগোরাসের উপপাদ্য আমি অ্যাপ্লাই করতে পারি, যার উপরে দেখেন এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে একটা সমকোণ, এইটা হচ্ছে অতিভুজ। তাই অতিভুজ কি? এখানে ও বি,
তারপরে আপনি এই এই লম্বটা কি, উ ডি হচ্ছে লম্ব, উডি লম্ব, ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন, আর আমাকে বের করতে হবে ডি বি, বের মানে যদি বের করতে পারি তাহলে আমি ডিবি কে দ্বিগুণ করলেই এবি পেয়ে যাবো। আচ্ছা খুব মনোযোগ। তাহলে আমি যদি এখন লিখি যে উ ও বি ডি ত্রিভুজে, ত্রিভুজে আমি এটা এখন লিখতে পারি যে কি, যদি আপনি একটু বেশি লিখতে চান যে ওডি ওবি স্কোয়ার, ওবি স্কোয়ার হচ্ছে, তারপর হচ্ছে ওডি স্কোয়ার, ওবি স্কোয়ার ইকুয়াল ওডি স্কোয়ার, তারপর হচ্ছে ডি বা বিডি স্কোয়ার, যেভাবে লিখেন। ওকে আচ্ছা খেয়াল করেন এইটার মান কত দেওয়া আছে, এই যে এতটুকু হচ্ছে 5, তার মানে 5 স্কোয়ার। তারপর হচ্ছে কি এইটা কত, এটা হচ্ছে 3, তার মানে 3 স্কোয়ার। আর এটাকে আমরা ধরছি হচ্ছে এক্স, তার মানে এটা এক্স স্কোয়ার। ওকে এখন দেখেন এটা হচ্ছে 25, এটা হচ্ছে 9, আর এটা এক্স স্কোয়ার যদি রেখে দেন, এখন দেখেন আমি যদি ঘুরিয়ে দেই, আমি যদি একটু ঘুরিয়ে দিই বিষয়টা এরকম হয়ে যায় না, দেখেন তো। এখন এই 25, এই যে 9টা এই পাশে আছে, তো এই পাশে আসলে এটা মাইনাস হয়ে যাবে, তার মানে এই 25 থেকে 9 গেলে 16 হয়, তার মানে এক্স স্কোয়ার মানে 16। আর যদি এই স্কোয়ারটা ওই পাশে দিয়ে দেই, মানে রুট হিসাবে চলে যাবে, তার মানে এটা হবে এই যে আপনি 16কে যদি রুট করেন, তার মানে তখন হয়ে যাবে এটা 4, সরাসরি আমি 4 লিখে ফেললাম। ওকে সরাসরি আমি 4 লিখে ফেললাম, বুঝতে পেরেছেন? আচ্ছা তার মানে এই এক্স এর মান আসলো আমার, এতটুকুর মান আসলো কত, এতটুকুর মান আসলো আমার 4, তাহলে এতটুকু 4 হইলে এতটুকু 4, তার মানে টোটালটা কত, টোটালটা কত, টোটালটা 8, টোটালটা 8 সেন্টিমিটার। ঠিক আছে কিনা দাদু ভাইরা, ঠিক আছে কিনা জানাবেন। আচ্ছা মিদুল রহমান বলছে স্যার আমি আপনার কোর্সে ভর্তি হয়েছি 1 মাস হলো, বলেছিলেন জুন মাসে নতুন ব্যাচ শুরু হবে, তবে সেটা কত তারিখ হবে দয়া করে জানাবেন। আহ, আমরা, আপনি ভর্তি হয়েছেন, ভর্তির পরপর কিন্তু আপনি লাইভ ক্লাস করতেছেন, এই যে লাইভ ক্লাসে আপনি আসেন, ঠিক আছে। আমাদেরকে একটু সময় দিতে হবে, নতুন ব্যাচ তো বছরে মানে প্রতিদিন হয় না। আমরা এই ব্যাচটা আমাদের 62 নাম্বার ক্লাস, এখানে আর হয়তো 7-8টা ক্লাস লাগবে, এই 7-8টা ক্লাস শেষ হইলে আমরা নতুন ব্যাচ শুরু, 7-8টা ক্লাস মানে আপনার সপ্তাহে 3 দিন করে নিচ্ছি, যতদিন লাগে, বুঝতে পেরেছেন। আমরা জুনের হয়তো শেষের দিকে বা অথবা হয়তো ঈদ, যেহেতু ঈদ পড়ে গেছে মাঝখানে, ঈদে আমাদের 7 দিন আমাদের ক্লাস বন্ধ থাকবে, এই জন্য হয়তো জুনের ক্লাসটা বড়জোর জুলাইয়ের ফার্স্ট উইকে যাইতে পারে, ঠিক আছে। আপনি এত অস্থির হওয়ার কিছু নেই, আপনি এখন লাইভ ক্লাসগুলো মানে এই ব্যাচের সাথে করেন, এবং আপনি এখানে সেম ক্লাস তো লেকচার 1 থেকে একদম 62 পর্যন্ত দেওয়া আছে ভাই, লেকচার 1 থেকে 62 পর্যন্ত দেওয়া আছে, এটা ফ্রি দিয়েছি, তো এটা মনে হয় যে ফ্রি জিনিসের মূল্য অনেকে দিতে পারি না আমরা, তো এইটা আপনি এখন করেন, তারপরে আবার লাইভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে স্যার কোনো রুটিন আছে কি না, রুটিন তো এইটাই, প্রতি রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30টায় আমাদের ক্লাস। আমি অর্ধেক যে এর দৈর্ঘ্য করছিলাম স্যার, এটা 8 হবে। হ্যাঁ তার মানে আমরা অর্ধেক যে এর দৈর্ঘ্য ধরেছিলাম হচ্ছে এক্স, যেটা 4, তার মানে টোটালটা যেহেতু যে এর দৈর্ঘ্য বলছে তাহলে হচ্ছে 8 উত্তর হয়েছে। সবাই বুঝতে পেরেছেন? এই টাইপের অঙ্ক একটা বুঝলে কিন্তু সবগুলো পারা যাবে, ঠিক আছে, বুঝতে হবে, মনোযোগ দিতে হবে। স্যার প্লিজ, মোবাশ্বের আলী স্যার প্লিজ লাইভ ক্লাসের লিঙ্কটা দ্রুত হোয়াটসঅ্যাপে দিয়ে, নোটিফিকেশান আসে না ফোনে, 12 মিনিট পর ঢুকতে পারলাম। আচ্ছা মোবাশ্বের ভাই স্মার্ট স্টুডেন্ট, আপনারা আপনারা 9:30টায় গ্রুপে চলে আসবেন। আমাদের আমাদের দায়িত্ব দেওয়া আছে আমাদের মডারেটরদেরকে, হ্যাঁ, যে দায়িত্ব দেওয়া আছে গ্রুপে লিঙ্কগুলো দেওয়ার, হয়তো দেখা গেছে 2-3 মিনিট লেট হয়, আপনার স্মার্ট স্টুডেন্টরা চলে আসবেন গ্রুপে, বসে থাকার দরকার কি, ঠিক না? আচ্ছা তারপর অঙ্কেতে আমরা যাবো, এটা ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিন। ওকে ক্লিয়ার স্যার। আচ্ছা আচ্ছা উম্মে হানি বলছেন আরেকবার হলে ভালো হতো। আচ্ছা আরেকবার, আমরা সামনে আরেকটা অঙ্ক আছে, আরেকবার একটা সামনে অঙ্ক আছে, তারপর এইটা আমি আরেকবার রিপিট করছি, খুব মনোযোগ দেন, আরেকবার, হ্যাঁ রিভিউ করছি আরেকবার, খুব মনোযোগ দিতে, অঙ্কটা করা আছে এখানে, আমি রিভিউ করে দিচ্ছি। খেয়াল করুন, বলছে কোনো বৃত্তের কেন্দ্রগামী যে এর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার।
তাহলে এই যে টোটালটা ধরছি, এই যে কেন্দ্র এটা, তাহলে কেন্দ্রগামী জেড হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এটা কিন্তু কেন্দ্রগামী যে সেটা হচ্ছে ব্যাস, বৃত্তের ব্যাস। তাহলে এটা যদি টোটালটা 10 হয়, তাহলে এই অর্ধেকটা হচ্ছে 5 আর এই অর্ধেকটা 5, তাহলে 5 ধরছি। ওকে, তারপরে খেয়াল করেন বলছে কি কেন্দ্র, এরপরে কি বলছে, কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরবর্তী জেড দৈর্ঘ্য। তাহলে 3 সেন্টিমিটার দূরে একটা জে আঁকছি, এই যে এ বি জে আঁকছি, এটা হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। তাহলে এই কেন্দ্র থেকে 3 সেন্টিমিটার দূরবর্তী জেড দৈর্ঘ্যটা কত, এই এ বিটার দৈর্ঘ্য কত বের করতে বলছে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করে এখন তাহলে আমরা এই যে আঁকলাম, এই যে একটা ত্রিভুজ হইলো, এই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ আমরা পিথাগোরাসের উপপাদ্য খাটিয়ে আমরা এটা বের করার চেষ্টা করছি। তাহলে এই ক্ষেত্রে দেখেন আমরা এই অতিভুজ জানি, লম্ব জানি, তাহলে ভূমি বের করতে পারলাম। তাহলে ভূমির মান আসলো হচ্ছে আমার এই যে 4 আসলো। আচ্ছা এতটুকুর মান আসছে 4, তাহলে আমাদের বলছে কি যে দৈর্ঘ্যটা বের করতে, তাহলে যে মানে সম্পূর্ণটা, এটা 4 হলে এটাও 4, যেহেতু যেহেতু এই লম্বটা কি করছে, এই যেটাকে সমান 2 ভাগে ভাগ করছে, মানে এইটা অর্ধেক এইটা অর্ধেক, তার মানে এটা 4 হলে এটাও 4। বুঝতে পেরেছেন? তাহলে টোটালটা 8। ক্লিয়ার কিনা বলবেন? ক্লিয়ার হইলে বলবেন। এর পরের অঙ্কে আমরা যাচ্ছি। এই সেম টাইপের আরেকটা দেখেন কি বলছে, 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 3 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যে এর দৈর্ঘ্য কত। তার মানে এটা দেখেন আগের একদম আগের অঙ্কটা বলা ছিল কি যে এই যে এই কেন্দ্রগামী ব্যাসটা কত বলছিল, কেন্দ্রগামী ব্যাসটা বলছিল 10, তার মানে এইটা 5, তখন এটা 5 ধরছিলাম, রাইট? এই টোটালটা বলছিল 10, তাহলে এটা 5 এটা 5 ধরছিলাম। এখন এটা সরাসরি বলে দিচ্ছে যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ, তার মানে এটা 5। তারপর আগেটা বলছিল 3 মিটার, কেন্দ্র থেকে 3 মিটার দূরবর্তী যে, তার মানে এটা 3, এটা 3, তার মানে এইটা আসবে 4, তার মানে এইটা 4। এটারও রেজাল্ট কত, এটারও রেজাল্ট কত, এই যে 8 সেন্টিমিটার, এটার রেজাল্ট কত 8 সেন্টিমিটার। ওকে, বুঝতে পেরেছেন? দেখেন আপনি যদি বেসিক পারেন, অনেকে যেটা করে শর্টকাট শিখে, ভাই বেসিক জানলে এই বড় অঙ্ক আপনি 10 সেকেন্ড লাগবে হাইস্ট। প্রশ্নটা পড়ার পরে 5 সেকেন্ড এনাফ। ঠিক আছে, প্রশ্ন পড়ার পরে 5 সেকেন্ড এনাফ, ঠিক কিনা বলেন? জি দিদি ইসলাম, এগুলো ফিল করার বিষয়, ফিল না করতে পারলে কঠিন, ফিল করতে পারলে একেবারে ইজি এগুলো। ওকে, আচ্ছা 20 নম্বরটা দেখেন কি বলছে, 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যে এর দৈর্ঘ্য কত। তার মানে 13 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধটা ধরেন, এই যে ব্যাসার্ধটা, তার মানে এটা 13 দেওয়া, এটা 13 দেওয়া নাকি, এটা 13 দেওয়া। তার মানে কি বলছে, 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত যে এর দৈর্ঘ্য কত, তার মানে এটা 5। তাহলে এটা কত হবে, এইটা বের করতে পারলে কিন্তু খেলা শেষ। এটা কত হবে, এটা এটা কত হবে দেখেন, যারা জানেন যে এই পিথাগোরাস উপপাদ্যের ক্ষেত্রে এটা যদি 13 হয়, এটা 5 আর এটা 12 হয়, এটা 12 হয়, এটা 12 হয় না, 12 হয়। এটা কিন্তু মুখস্থ, যারা মানে একটু প্র্যাকটিস করে ভালো, এটা মুখস্থ। এটা 12, তাহলে এটা 12, তাহলে টোটালটা কত, টোটালটা 24, টোটালটা 24। দেখেন কয় সেকেন্ড লাগে এই অঙ্কগুলো করতে, আপনি যদি বেসিকটা বুঝে যান কয় সেকেন্ড লাগে বলেন তো এগুলো করতে? স্যার গ্রুপের ক্লাসগুলো আবার একটু সিরিয়ালি সাজিয়ে দিলে ভালো হয়। আলামিন ভাই গ্রুপের ক্লাসগুলো সাজানো আছে, সাজানো আছে, কোনো সমস্যা নাই। আপনারা যেটা করবেন, ফিচারে ঢুকে আপনি পাটিগণিত, তারপর হচ্ছে বীজগণিত, জ্যামিতি, এইভাবে 3টা পোস্ট আমি পিন করে রেখেছি ফিচারে। 3টা পোস্টে আলাদা আলাদা ক্লাসগুলো পাবেন। ঠিক আছে, মানে পাটিগণিতের ক্লাস শেষ হয়ে গেলে আবার অনেকে নক দেয় আমাকে, স্যার 28টার পরে ক্লাস নাই, বাকিগুলো আরো নিচে আছে। ওকে, আচ্ছা 21 নাম্বারটা দেখেন কি বলছে, 13 সেন্টিমিটার, মানে সেম অঙ্ক এটা না, এটা সেম অঙ্ক। তারপরে চলে যাচ্ছে আমরা এখন, দেখেন কিসে, বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল। বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল। আচ্ছা ক্ষেত্রফল বলতে কি বোঝায় খেয়াল করেন, খুব মনোযোগ। ঠিক আছে, পরিধি অলরেডি আমরা আলোচনা করেছিলাম আগের ক্লাসে, যে বৃত্তের পরিধি হচ্ছে, যেমন খেয়াল করেন, আমি যদি এই যে মানে চতুর্ভুজ চিন্তা করি, এই যে ত্রিভুজ চিন্তা করি, তাহলে এগুলার এই যে সবগুলো সাইডের সমষ্টিকে কি বলি আমরা, পরিসীমা বলি না, পরিসীমা, পরিসীমা বলি না। তাহলে বৃত্তের ক্ষেত্রে এই পরিসীমাটার একটা আলাদা নাম হচ্ছে এই পরিধি। বুঝতে পেরেছেন? সার্কামফারেন্স, পরিধি। ওকে, আচ্ছা এখন এই পরিধির সূত্রটা হচ্ছে 2 পাই আর, 2 পাই আর। এরপর বৃত্তের সূত্রটা বলতেছি। এখন খেয়াল করেন, এই আমরা তো অলরেডি ব্যাস আর ব্যাসার্ধ আমাদের ক্লিয়ার, যে এই টোটালটা হচ্ছে আমাদের ব্যাস, আর এই এতটুকু অর্ধেকটা হবে আমাদের ব্যাসার্ধ বা আর। ওকে, আর এখন খেয়াল করেন এখানে, মানে ক্ষেত্রফল বলতে কি বোঝায়, ক্ষেত্রফল বলতে যেমন চতুর্ভুজ বলক, ত্রিভুজ বলক, বৃত্ত বলক,
ক্ষেত্রফল বলতে এই যে ভেতরের সমগ্র জায়গাটাকে বোঝায়। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার। ওকে, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। এখন আমরা ক্ষেত্রফল রিলেটেড কিছু অঙ্ক দেখার চেষ্টা করছি, খুব মনোযোগ দেন। 22 নম্বরে কি বলছে দেখেন, যে বৃত্তের ব্যাস 3 গুণ হলে 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। হ্যাঁ, এটা দেখেন 32তম 27তম বিসিএসে আসছে বা অনেক চাকরি পরীক্ষা আসছে, খুব মনোযোগ দেন। তাহলে এই অঙ্ক থেকে আমরা বৃত্তের ক্ষেত্রফল বের করাও শিখে যাবো একই সাথে, খেয়াল করেন। তার মানে কি বলছে, যদি বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করা হয়, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করা হলে, খুব মনোযোগ দিন, মনে করেন যে এটা একটা বৃত্ত, এইটার ব্যাস মনে করেন যে এটা ব্যাস ধরেন আপনি একটা যে কোনো ব্যাস ধরলাম, আমি মনে করেন যে এটা ফর এক্সাম্পল আমি ধরলাম এটা 4, ব্যাস কত, এই ব্যাসটা ধরলাম আমি 4, ব্যাসটা ধরলাম 4, তাহলে এর ব্যাসার্ধটা কত হবে, ব্যাসার্ধটা 2 হবে, রাইট। আচ্ছা, তাহলে এটা ক্ষেত্রফলটা কত হবে, খেয়াল করেন এটা ক্ষেত্রফল কত হবে, খুব মনোযোগ দেন। ক্ষেত্রফলের সূত্রটা কি, যে পাই আর স্কোয়ার। আচ্ছা, তাহলে পাইয়ের মান তো ফিক্সড, পাইয়ের মান হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে 3.1416, ঠিক আছে। এটা কিন্তু এটার মান কিন্তু অসীম, কিন্তু আমরা এতটুকু নেই অঙ্ক করার জন্য, ঠিক আছে। যেহেতু চাকরির পরীক্ষা যারা দিবেন তাদের ক্যালকুলেটর নাই, তাদের ক্ষেত্রে তো এই মান ইউজ করা লাগবে না, জাস্ট পাই যেভাবে আছে সেভাবে রেখে দিতে হবে। যারা একাডেমিকে আছেন ক্যালকুলেটর ইউজ করে পাইয়ের মান বসিয়ে অঙ্ক করতে পারেন। ওকে, খেয়াল করেন। তার মানে এটা যদি 4 ধরি, তার মানে এতটুকু হচ্ছে 2। ওকে, আচ্ছা, এখন তার মানে এই আপনি 2 বসান, তার মানে কত হয়ে দেখেন, তার মানে হচ্ছে এই 2 কি স্কয়ার করলে 4 হয়, তার মানে হচ্ছে 4 পাই, এটা হচ্ছে 4 পাই। আচ্ছা, কি বলছে যে ক্ষেত্রফল যদি ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, খুব মনোযোগ। তাহলে এটা ব্যাস কত ছিল, 4 ছিল, এরপরে এটাকে 3 গুণ যদি করি, 3 গুণ করলে কত হবে, ব্যাসটা 3 × 12 হবে। তার মানে এই বৃত্তটা, খুব মনোযোগ দেন, এই বৃত্তটা এটা হলো 12, এটা হলে হচ্ছে 12। তাহলে 12 যদি হয় ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ 6। তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার। তাহলে পাই 6 স্কোয়ার করলে কত হয়, 636 নাকি 36 পাই। আচ্ছা, খেয়াল করেন তো, এটা ছিল আমার কত, 4 পাই, এটা 36 পাই। এটা থেকে এটা কত গুণ দেখেন তো, কত গুণ বলছে না, কত গুণ বৃদ্ধি পাবে, বলেন তো কত গুণ বৃদ্ধি পাবে। আচ্ছা, এখানে দারুণ একটা কনফিউশন আছে, খুব মনোযোগ দিবেন। হ্যাঁ, একটা কনফিউশন আছে যে কত গুণ নিয়ে একটা কনফিউশন আছে, খুব মনোযোগ, ঠিক আছে। নর্মালি এটা একটু অ্যাডভান্স লেভেলের চিন্তা, এই চিন্তাতে সাধারণত কেউ যাবেন না। যেমন দেখেন, প্রথম এই কথাটার মধ্যে, এটা যারা তৈরি করে প্রশ্ন তারা এই ভুলটা করে, ঠিক আছে। দেখেন এই কথার মধ্যে বলা আছে যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, ঠিক আছে। এইটার প্রশ্নের মধ্যে একটু ভুল আছে, আমি সেটা ব্যাখ্যা করতেছি। ভাষাগত একটু ভুল আছে, এটা মানে প্রশ্নকর্তাদের একটু ভুল, সেটা মাথায় রাখবেন। তবে এইটার উত্তর 9 গুণ, ঠিক আছে। প্রচলিত সকল বইয়ে প্রচলিত উত্তর কি 9 গুণ। আচ্ছা, এখন আসেন 9 গুণ। এখন দেখেন তো একটা জিনিস দেখেন, প্রথমে এটা ক্ষেত্রফল ছিল কত, প্রথমে ক্ষেত্রফল ছিল 4 পাই, পরে হইল কত দেখেন তো, পরে হইল কত, 36 পাই। বৃদ্ধি পেয়েছে কত দেখেন তো, বৃদ্ধি যদি বলেন, মনে করেন যে আপনার কাছে প্রথমে ছিল 60 টাকা, আপনার কাছে এখন হচ্ছে 36 টাকা। হ্যাঁ, আপনার টাকা হয়েছে 9 গুণ। যদি বৃদ্ধি হয়েছে কত গুণ বলি, বৃদ্ধি বেড়েছে বললে, তাহলে বেড়েছে কত, 32 টাকা বাড়ছে না, 32 টাকা বাড়ছে না। আপনার টাকা ছিল 4 টাকা, হয়েছে 36 টাকা, বাড়ছে কত, মানে 32 টাকা বাড়ছে না, নাকি 36 টাকা বাড়ছে ভাই। 36 বাড়লে তো আগের 4 টাকার 36 টাকা 40 টাকা হওয়ার কথা, বোঝার চেষ্টা করবেন লজিকটা, ঠিক আছে। একটা কথা হচ্ছে কত গুণ হবে, খেয়াল করেন, প্রশ্নটা হওয়া উচিত ছিল যে কত গুণ হবে। তাহলে কত গুণ হইলে কি ছিল, যেটা 4 পাই ছিল এটা 36 পাই হয়েছে, 9 গুণ হয়েছে। কিন্তু যদি বলে কত গুণ বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাইলে কথাটা, এটা উত্তর হবে কিন্তু 8 নিয়ম অনুযায়ী। কিন্তু প্রচলিত সকল বইয়ে উত্তর হচ্ছে 9 গুণ, উত্তর 9 গুণ। কিন্তু এই প্রশ্নটা হওয়ার উচিত ছিল এইভাবে, যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ হবে। কত গুণ বললে কি হওয়ার কথা ছিল, যে 9 গুণ হয়েছে, যেটা 4 ছিল এটা কি হচ্ছে 36 হয়েছে, ঠিক আছে। আমার 4 টাকা ছিল,
এটা কি হয়েছে 36 টাকা হয়েছে, 9 গুণ হয়েছে, 9 গুণ হয়েছে। যদি বলি যে বৃদ্ধি পেয়েছে তখন কিন্তু 36 বৃদ্ধি পায় নাই, 32 বৃদ্ধি পাইছে। তাহলে এটা আগের চেয়ে কত গুণ বৃদ্ধি পাইছে? আগে যেখানে 4 ছিল, তাহলে 4 8 32 মানে 8 গুণ বৃদ্ধি পাইছে, তাই না? 8 হওয়ার কথা, কিন্তু সকল বইতে প্রচলিত ভুল উত্তর হচ্ছে এটা 9 দেওয়া আছে। কিন্তু আমরা কি করব, এখন আমাদের দরকার হচ্ছে নম্বরটা। এই জন্য আমি এটা ভেতরের কথাটা ব্যাখ্যা করলাম, সঠিকটা ব্যাখ্যা করলাম, প্রচলিত ভুলটা ব্যাখ্যা করে দিলাম। আপনারা উত্তর দেওয়ার ক্ষেত্রে যেটা করবেন, উত্তর দেওয়ার ক্ষেত্রে 9 দিবেন। কারণ হচ্ছে কি, আপনার পরীক্ষার হলে নম্বরটা গুরুত্বপূর্ণ, ঠিক না? পরীক্ষার হলে নম্বরটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বুঝতে পেরেছেন? স্যার দীপ্তি দাস 4টা কিভাবে আসলো? 4 এই যে আমরা ধরে নিচ্ছি এই যে আমরা একটা এটা ধরি যে এই যে আমরা, আপনি যা ইচ্ছে ধরতে পারেন। প্রথম বৃত্ত ধরেছিলাম আমরা 4 ব্যাস, তারপরে 3 গুণ করছি। বুঝতে পেরেছেন? আসাদ ভাই, না তাইলে কোশ্চেন ভুল বলতে কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ, কোশ্চেন ঠিক আছে, হ্যাঁ, কোশ্চেন যদি বৃদ্ধি বলে থাকে তাহলে এটা 8 গুণ হওয়ার কথা ছিল। কিন্তু প্রচলিত যারা মানে সমাধান দেয় বইগুলোতে বা যারা প্রশ্ন সেট করে তারা হয়তো এইভাবে চিন্তা করে না, ল্যাঙ্গুয়েজের ব্যবধানটা বোঝে না। দেখেন, 8 কত গুণ হবে বললে উত্তর, আর কত গুণ বৃদ্ধি পাবে বললে কিন্তু আরেক জিনিস। ওকে, তো যাই হোক, আমরা যেটা করব, আমরা সঠিকটাও শিখলাম, সাথে প্রচলিত ইয়াটাও শিখলাম। আসলেই তো স্যার, আগে তো এইভাবে ভাবিনি। এই তো দেখেন আলামিন মোহাম্মদ, আগে কখনো ভাবেন নাই। অত্যন্ত জনপ্রিয় একটা অঙ্ক, কিন্তু এই টাইপের অঙ্ক কিন্তু অনেক আসে, কিন্তু এইভাবে কেউ কিন্তু ভাবে নাই। আমি ব্যাংকের ম্যাথ অ্যানালাইসিস করতে গিয়ে দেখছি এক জায়গায় এইটা কোনো এক প্রশ্নকর্তা ঠিকই এটাকে ফোকাস করেছে। সে অপশনে এই 9 গুণ রাখেই নাই, অপশনে ছিল 8 গুণ। বুঝতে পেরেছেন? ওকে, আচ্ছা, এরপরে অঙ্কতে চলি আমরা, ঠিক আছে? 23 নম্বর কি বলছে? দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 4 ও 5, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, তাহলে ব্যাসার্ধের অনুপাত যদি 4 হয়, তাহলে আমরা ধরে নিলাম একটার ব্যাসার্ধ, এই যে এইটার ব্যাসার্ধ হচ্ছে 4, তাহলে এটা ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার না, পাই আর স্কোয়ার। তাহলে এটা পাই, তারপর হচ্ছে আর মানে এখানে আর মানে 4, তার মানে 4 কি স্কোয়ার করলে কত হয়? 4 কি স্কোয়ার করলে কত হয়? 4 4 16, 4 4 16, তার মানে হচ্ছে 16 পাই, রাইট? আচ্ছা, খেয়াল করেন, তারপরে এর পরের বৃত্তটা যদি আমি মানে ব্যাসার্ধ ধরি 5, এর পরের বৃত্তটা যদি আমি ব্যাসার্ধ 5 ধরি, তার মানে এটার ক্ষেত্রফলটা কত হবে? পাই 5 স্কোয়ার, তার মানে কত হয় দেখেন তো? পাই 25, 25 পাই। এখন দেখেন, তাহলে আমি যদি এই দুটাকে অনুপাত করেন, এই দুটাকে যদি অনুপাত করেন, তাহলে পাই পেয়ে কাটা চলে যায়, তাহলে 16 অনুপাত 25, 16 অনুপাত 25। বুঝতে পেরেছেন কিনা ভাই? 16 অনুপাত 25 ক্লিয়ার কিনা জানাবেন। 16 অনুপাত 25 ক্লিয়ার? জাস্ট এভাবে অনুপাত দেওয়া থাকলে আপনারা কি করবেন? এই যে ক্ষেত্রফলের সূত্র দিয়ে ক্ষেত্রফলটা বের করে দুইটাকে অনুপাত আকারে মানে ইয়ে করে ফেলবেন। ওকে, অথবা এই অনুপাতটাকে এই যে এটাকে এইভাবে চিন্তা করতে পারেন। অনুপাত বললে এই যে 16 পাই 25 পাই, এই পাই পাই কাটা, তার মানে হচ্ছে এই যে উপরে 16 নিচে 25, আর এইটাকে অনুপাতে লিখলে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা জানাবেন। ওকে, তারপরে আমাদের অনেক অঙ্ক আছে, আমরা সামনে বাড়ি। 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? খেয়াল করেন, অন্তর্লিখিত আর পরিলিখিত। এরপর একটা অঙ্ক আছে, আমি এরপরে দেখাই। এই যে দেখেন, এটা হচ্ছে কি 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে, হ্যাঁ, পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত? একটা হচ্ছে অন্তর্লিখিত আর পরিলিখিত। অন্তর মানে ভেতরে, পরি মানে বাহিরে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এটা করছি প্রথমে। ওকে, প্রথমে এটা করছি। আচ্ছা, দেখেন কি বলছে? 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তার মানে খেয়াল করেন, এইটা এই যে বৃত্ত, এটা ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এটা ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এটা ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। বলছে কি এই সরি, এই যে বৃত্তটা, এই বৃত্ত এই এটার ব্যাসার্ধ আমি এইভাবে আঁকছি, এইভাবে আঁকছি, এইভাবে না আঁকি, কারণ হচ্ছে আমি কর্ণ আঁকবো একটু পরে, ঠিক আছে? তো এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার, অন্তর্লিখিত বর্গক্ষেত্রে, তার মানে এই টোটাল যে সাদা বৃত্তটা,
এই যে টোটাল যে সাদা বৃত্তটা এর অন্তর্লিখিত একটা বর্গক্ষেত্র আঁকছি, যে অন্তর্লিখিত মানে কি ভেতরে, তাহলে বলছে কি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। খুব মনোযোগ দেন, এই যে এটাকে আমি এইভাবে কেন ব্যাসার্ধটা আঁকলাম, এটা 5 সেন্টিমিটার, তাহলে দেখেন এই এই এতটুকু 5 টোটালটা, কারণ এই এখান থেকে এখান এতটুকু কি টোটালটা ব্যাস না, এত চিন্তা করেন এটা ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ, তাহলে টোটালটা হচ্ছে ব্যাস। ওকে, আচ্ছা এই ব্যাসটা আবার দেখেন ব্যাসটা খুব মনোযোগ, যে ব্যাসটা আবার দেখেন যে এই যে আমার বর্গটা আছে এই বর্গটার কি কর্ণ, দাদু ভাই কথা ঠিক কিনা দেখেন তো, মানে কি ব্যাসটাই হচ্ছে কর্ণ, ব্যাসটাই কর্ণ। আমরা কি জানি দেখেন তো, আমরা কি জানি যে এই খুব মনোযোগ দেন, এই যে আমরা কি জানি যে বর্গের বর্গের কর্ণের সূত্রটা কি, যে √2 √2a, তাহলে এ মানে হচ্ছে প্রতিটা বাহুর দৈর্ঘ্য, মনে করেন যে এটা এ এটা এ এটা এ এটা এ, ঠিক আছে। আচ্ছা তার মানে আমি কি লিখতে পারি, তার মানে আমার ব্যাস কত এখানে 5 5 10, আর কর্ণ কত আসতেছে √2a, √2a আসতেছে। ওকে, খুব মনোযোগ দেন। এখন দেখেন আমার কি বের করতে হবে, বর্গের ক্ষেত্রফল। বর্গের ক্ষেত্রফল মানে কি এ স্কোয়ারের মান বের করতে হবে, এ স্কোয়ার ইকুয়াল টু হোয়াট বের করতে পারলে কিন্তু খেলা শেষ, তাই না? আচ্ছা তার মানে এই দেখেন 10 ইকুয়াল √2a আছে, এখানে এ স্কোয়ার মান বের করতে হলে জাস্ট আমি উভয় পাশকে কি করি, বর্গ করি। উভয় পাশকে আপনি বর্গ করেন, বর্গ করলে দেখেন এটাকে বর্গ করলে কত হয়, এটাকে বর্গ করলে কত হয় 100 হয় নাকি? আচ্ছা 100 হয়। এরপরে দেখেন এটাকে যদি আমি বর্গ করি, খুব মনোযোগ দেন, এটাকে বর্গ করলে এই √2 কাটা চলে যায়, আমরা এটা হয় কত 2 হয়। ওকে, তারপরে এটা হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার। তারপরে দেখেন আমি এ স্কোয়ারের মান যদি বের করতে চাই তখন কি করব, জাস্ট এই দিয়া খেয়াল করেন এটা এরকম আসছে না, তার মানে এ স্কোয়ারটা রেখে আমি এটাকে জাস্ট কি করি, এই যে 2 দিয়ে ভাগ দেই, তার মানে 50, এ স্কোয়ার সমান কত আসলো 50 আসলো, ঠিক কিনা? মোহাম্মদ জিন্নাত এখন তো বলছে স্যার আপনার মতো শিক্ষক স্কুল জীবনে পাইলে জীবনটা ধন্য হতো। থ্যাংক ইউ ভাই। রবিন খান রাজু, স্যার আপনি বুঝালে পানি হয়ে যায়, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা এটা এটা বুঝতে পেরেছেন কিনা দেখেন, এটা বুঝতে পেরেছেন কিনা যে 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। 50 হবে, ঠিক আছে। সবাই ক্লিয়ার কিনা জানাবেন। আচ্ছা আসাদ ভাই আগের প্রশ্নে একটা করেছেন, হ্যাঁ আসাদ ভাই আগের প্রশ্নটা করেছিলেন যে আগের একটা অনুপাত ছিল আমাদের এরকম যে 16:25, তিনি বলছেন 25:16 লিখলে ভুল হবে কিনা। অবশ্যই ভুল হবে, অবশ্যই ভুল হবে। হ্যাঁ কারণ হচ্ছে কি, মনে করেন যে আপনি আসাদ, আমি রিয়াজ, হুম, আপনার সম্পদ আছে মনে করেন যে 100 টাকা, আপনার আছে 100 টাকা, আমার আছে মনে করেন যে 500 টাকা। এখন তার মানে অনুপাত লিখলে কি লিখবো, আসাদ 100 অনুপাত রিয়াজ 500। এখন আপনি ঘুরে যদি লিখেন যে স্যার 100 অনুপাত 500 যেই কথা, 500 অনুপাত 100 একই কথা, হ্যাঁ তাহলে ব্যাপারটা দেখেন মিনিং চেঞ্জ হয়ে যায়। এটা মানে হচ্ছে আসাদের আছে 100 রিয়াজের আছে 500, আর আপনি যদি ঘুরিয়ে লিখেন তার মানে এখন মানে রিয়াজ স্যারের বেশি ছিল এখন আসাদের বেশি হয়ে গেছে, মিনিং চেঞ্জ হয়ে যাবে না। অনুপাতে যেইটা আগে বলে ঠিক এটা আগে থাকবে, কথা বুঝতে চেষ্টা করবেন। ওকে, হ্যাঁ সৌমিক দাস বলছে সূত্র তো আমি মনে রাখি না, আমি তো ম্যাক্সিমামই বেসিক দিয়ে করাই, জাস্ট এগুলা বেসিক, এগুলা বেসিক। যে এই যে মানে √2a এটা তো একেবারে মাইনর একটা সূত্র, বুঝতে পেরেছেন? ওকে এরপরের প্রশ্নে যাচ্ছি আমরা। 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? সেম টাইপ আপনারা করবেন। ওকে, সেম টাইপ আপনারা করবেন। তারপর হচ্ছে 26 কি বলতে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি বর্গক্ষেত্রের 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। এই অঙ্কটা আমরা বর্গের যে আলোচনা হয়েছে না, যে চতুর্ভুজের মানে পার্টের মধ্যে বর্গের আলোচনা, ওখানে অঙ্কটা আমি একবার করাইছি অলরেডি, ঠিক আছে। এই অঙ্কটা অলরেডি একবার করানো হয়েছে, আপনারা ওই জায়গায় দেখবেন যে বর্গের চতুর্ভুজের ক্লাসের বর্গের পাঠে এটা দেখবেন, ঠিক আছে। এটা বর্গের পাঠে দেখলে এটা পেয়ে যাবেন। তারপরে আমি একটু এটা জাস্ট বলে দিচ্ছি কি বলছে, 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট
মনে করেন যে এই যে বৃত্তটা এটা 2 সেন্টিমিটার, এটা হচ্ছে কেন্দ্র মনে করেন, তাহলে এটা হচ্ছে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট। হ্যাঁ, এটা 2, কারণ এতটুকু 2 হলে এতটুকু 2। ওকে, আচ্ছা, ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ অন্তস্থ একটি বর্গক্ষেত্রের, তো এই যে বর্গক্ষেত্র বলছে কি, এই বর্গক্ষেত্রের এই যে 4টি বাহু এবং বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চলের খেয়াল, তাহলে বৃত্তটি দ্বারা আবদ্ধ অঞ্চল কোনটা বুঝাইছে, খুব মনোযোগ দেন। এটা বুঝাইছে হচ্ছে মূলত এই যে এই অঞ্চলগুলো, এই যে এই অঞ্চলগুলো, এই অঞ্চলগুলোর ক্ষেত্রফল বের করতে বলছে, এই অঞ্চলগুলোর ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে কি করবেন, প্রথমে বৃত্তের ক্ষেত্রফলটা বের করবেন, বৃত্তের ক্ষেত্রফল, তার মানে বৃত্ত তারপর হচ্ছে কি বিয়োগ করবেন কোনটা, বর্গ, তাইলে কিন্তু আমার উত্তর চলে আসবে। খেয়াল করেন, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কত, বৃত্তের ক্ষেত্রফলটা কি, খুব মনোযোগ দেন, বৃত্তের ক্ষেত্রফল কি, যে পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। আচ্ছা, বর্গের ক্ষেত্রফলটা কি, বর্গের ক্ষেত্রফল দিয়ে দিলাম, আমার যাতে এই যে বর্গের ক্ষেত্রে আমার এই কর্ণ দেওয়া আছে, হ্যাঁ আমি তো বাহু জানি না, তাহলে বাহুটা ধরে নিচ্ছি, এটা এ, প্রতিটা এ ধরছি। হ্যাঁ, তার মানে আমি ধরছি যে কর্ণ, দেখেন এই যে √2a সমান হচ্ছে, এই যে দেখেন এটা হচ্ছে কি, কর্ণ হচ্ছে 2 দিয়ে 4, তার মানে এটা হচ্ছে 4। হ্যাঁ, এখন দেখেন আমি যদি এই যে এ স্কোয়ারের মান বের করতে হবে, আমার ক্ষেত্রফল বের করতে হলে, তা আমি উভয় পাশকে কি করি, বর্গ করি। তখন দেখেন এই √2 কাটা চলে যায় 2 হয়, তার মানে a স্কোয়ার হয়, আর 4কে স্কোয়ার করলে হয় কত, 8 হয় না, 8 8 হয়। তারপরে দেখেন a স্কোয়ার সমান হচ্ছে 8কে যদি 2 দিয়ে ভাগ দেন 4 হয়, 4 হয়। ওকে, 4 বাংলা লিখছি সবকিছু, হ্যাঁ 4। তাইলে আমি খেয়াল করেন, এটা পাইলাম হচ্ছে আমি 4, আর এখানে দেখেন এই যে পাই আর স্কোয়ার, আর কত, আর হচ্ছে আমার 2, তার মানে পাই 2 স্কোয়ার 8, তার মানে কত হয়, এই 2 কি স্কোয়ার করলে 4 হয়, তার মানে 4 পাই, তারপর হচ্ছে 4 পাই, এই জায়গায় এই জায়গায় এই যে 4, এই জায়গায় ভুল করছি, এই যে এটাকে বড় করলে হবে, 4কে বড় করলে 16, তারপরে 2 দিয়ে ভাগ দিলে হবে 8 হবে, 8 হবে। হ্যাঁ ঠিক আছে, পেস লেগে গেছে। ওকে, আচ্ছা, তারপরে দেখেন এই জায়গায়, তাহলে এইটা এটা হচ্ছে আমার 8, 8, এটা হচ্ছে 8, তার মানে উত্তরটা হচ্ছে, যেহেতু আমি বাংলা ইংরেজি প্যাচ লেগে গেছে, তার মানে এটা হচ্ছে মূলত এই যে এইটা, তার মানে হচ্ছে 4π - 8, 4π - 8, বুঝতে পেরেছেন? হ্যাঁ, 4 স্কোয়ার 16 লিখছি। পারভিন আক্তার, বৃত্ত আর ব্যাসার্ধ অংশটুকু আরেকবার বুঝান। বৃত্ত আর ব্যাসার্ধ অংশটুকু মানে কি, মানে বৃত্ত আর ব্যাসার্ধ বুঝেন না আপনি, নাকি এই অঙ্কের বৃত্ত ব্যাসার্ধ বুঝেন না, কোনটা? আচ্ছা লিখছি, 16 সংশোধন করছি। হ্যাঁ, তানজিনা সুলতানা আমাকে প্রশ্ন করছে যে স্যার 4কে স্কোয়ার করলে 8 হয় কিভাবে, 8 হয় না তো 16 হয়, বোল হইলে 4কে স্কোয়ার করলে 8 হয় কখন, যখন বোল হয়। বুঝতে পেরেছেন? ওকে ঠিক আছে, তাহলে এর পরের অঙ্কে যাচ্ছি আমরা। এই যে দেখেন, এটা কি 4 না 8 বলেন তো, অপশনটার দিকে একটু তাকান, অপশনটা হচ্ছে ইংরেজিতে, তার মানে এটা হচ্ছে 8 মূলত, তাইলে হ্যাঁ 8। বইয়ে এক এক অঙ্ক এক এক ভাবে থাকে, হ্যাঁ কোথাও বাংলা থাকে, কোথাও ইংরেজি থাকে, তো যখন টাইপারকে দেয় সে ওইভাবেই টাইপ করে। হ্যাঁ, তার মানে অপশনটার দিকে তাকাবেন, এটা অপশনগুলো দেখেন, এই যে ইংরেজিতে আছে, তার মানে এটা হচ্ছে মূলত 8। 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত হবে? হ্যাঁ, তার মানে কি, এই যে দেখেন 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তার মানে এগুলো সব 8, 8 বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রে পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, বৃত্তের ক্ষেত্রফল আমাকে জানতে হলে কি করতে হবে, বৃত্তের ক্ষেত্রফল জানতে হলে কি করতে হবে, খুব মনোযোগ, কালারটা, বৃত্তের ক্ষেত্রফল, তাহলে আমার জানতে হবে হচ্ছে পাই আর স্কোয়ার নাকি,
আচ্ছা, তার মানে আমার আর এর মান জানতে হবে। আচ্ছা খেয়াল করেন, এই টোটালটা হচ্ছে কি কর্ণ, কর্ণ, আর এতটুকু হচ্ছে কি আর, এতটুকু আর নাকি। আচ্ছা, এখন আমি এই যে বর্গক্ষেত্রের, খেয়াল করেন এই বর্গক্ষেত্রের যে বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখান থেকে কিন্তু আমি কর্ণের দৈর্ঘ্য বের করতে পারি। আমি কি জানি, যে খেয়াল করেন, খুব মনোযোগ দেন, যে আমি জানি কর্ণ ইকুয়াল, কর্ণ সমান জানি √2a। তাহলে √2a কত দেওয়া আছে, এ দেওয়া আছে 8। তার মানে এখানে আমি এটা লিখতে পারি যে 8√2, 8√2 লিখতে পারি। ওকে, আচ্ছা, তার মানে আমি এটা কি পাইলাম, এই টোটাল কোণটা হচ্ছে 8√2। তার মানে ব্যাসার্ধটা কত, ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ পাই কত হবে, এর অর্ধেক হবে, তার মানে 4√2 হবে। এই যে 4√2, ঠিক কিনা? এটা যদি টোটালটা যদি 8√2 হয়, তাহলে ব্যাসার্ধটা অর্ধেক 4√2। আচ্ছা এখন আসেন, এখানে আমি বসাই দিচ্ছি 4√2। এখন এটা এটা মানে কি, 4-এর উপর স্কোয়ার, √2-এর উপর স্কোয়ার, তার মানে 4 কি স্কোয়ার করলে কত হয়, 16 হয়। আর এই এটা কাটা চলে যায়, তার মানে 2 হয়। তার মানে কত হচ্ছে টোটাল, এটা কি ঠিক আছে, 24। 4 সেন্টিমিটার ব্যাসার্ধ, বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রফল। নিয়ম অনুযায়ী তো ঠিকই আছে। হ্যাঁ, 8 সেন্টিমিটার যদি ধরি তাহলে 16, তাহলে 16 পাই, এতটুকু হওয়ার কথা, কিন্তু অপশনে কি দেয়া, অপশনে তো অপশন মিলে না। এটা সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানান দ্রুত, হ্যাঁ। এটা মেবি, এটা যদি 4 ধরতাম, এটা যদি 4 ধরতাম, তাইলে হতো হচ্ছে 2 2, এটা হচ্ছে 2 4। এটা খুব সম্ভবত এমন হইতে পারে যে এটা মূলত হচ্ছে 4 ছিল, ঠিক আছে। এটা যদি 4 ধরি, 4 ধরলে দেখেন, তাহলে এটার বিকল্পটা আমি দেখাই দিচ্ছি। এখানে যদি 4 ধরি, হ্যাঁ, তাহলে এটা হবে হচ্ছে আপনার 4√2। তাহলে আমাদের কর্ণটা হবে হচ্ছে, কর্ণটা হবে 2√2। তখন আমাদের ক্ষেত্রফলটা হবে এরকম, ক্ষেত্রফলটা হবে এরকম, যে পাই 2√2 স্কোয়ার। তার মানে হবে হচ্ছে, দেখেন এটাকে যদি ইয়ে করেন হচ্ছে 4, তার মানে হচ্ছে 8 পাই হয়, তখন 8 পাই হয় সম্ভবত। আপনি সম্ভবত এটা ইয়ে হবে। আচ্ছা, এটা দুইটাই ধরলাম, ঠিক আছে, এটা দুইটাই ধরলাম। এখন মনে হচ্ছে কি, অপশন যেহেতু আমার 32 নেই, তার মানে এটা মনে হচ্ছে এটা 4 হবে, ঠিক আছে, এটা 4 হবে, এটা খুব সম্ভবত 4 হবে। ওকে, তাহলে আমরা 4 ধরেও করলাম, 8 ধরেও করলাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, 4 ধরে করছি, যে 4 ধরলে, এটা যদি 4 ধরি তাহলে হচ্ছে আমার 8 পাই হয় উত্তর। আর যদি এটাকে 8 ধরেন তাহলে হচ্ছে 32 পাই হবে। ওকে, আচ্ছা যাক, এটা কোনো বিষয় না, ডাটা যেটা আপনি ধরবেন, জাস্ট সিস্টেমটা বুঝলে হয়েছে, সিস্টেম বুঝলে হয়েছে, বুঝতে পেরেছেন? আনিফ বলছে কি, বৃত্তের ক্ষেত্রফল মাইনাস বর্গের ক্ষেত্রফল নাকি শুধু বৃত্তের ক্ষেত্রফল, এটা শুধু বলে দেন স্যার। না, এটা কি মুখস্থ করতেছেন নাকি আপনি ছন্দের তালে তালে? এখানে কি করছে, এই অঙ্কে কি করছে, আমাকে বলছে কি, যে বৃত্তের ক্ষেত্রফল বের করতে, বৃত্তের ক্ষেত্রফল বের করতে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল বের করতে আমার কি লাগবে, যে পাই আর স্কোয়ারের মান বের করতে হবে। তাহলে পাই তো ফিক্সড, তাহলে আর এর মান লাগবে, আর মানে কি, এই যে এটা মানে অর্ধেক। তাহলে এই কর্ণটা আগে বের করতে হবে, কর্ণটা বের করলাম, √2 এর সূত্র দিয়ে কর্ণ বের করলাম, ঠিক আছে। তাই কর্ণ যা হবে, এই পাইয়ের মানটা হবে তার অর্ধেক, ঠিক আছে। আমরা যখন 8 ধরি তখন হচ্ছে কর্ণ হচ্ছে 8√2, তাহলে ইয়া হবে আপনার ব্যাসার্ধ হবে হচ্ছে 4√2। আর যখন এটাকে 4 ধরি তাহলে হচ্ছে 2√2। এখন দুটো দিয়ে আপনি করলাম আমরা, বুঝতে পেরেছেন? স্যার লিখিত গণিত বইয়ের একটা ভালো নাম বলুন যেটা থেকে প্র্যাকটিস করা যাবে,
এবং ভেঙে ভেঙে অঙ্ক দেওয়া থাকে। এরকম কোনো লিখিত বই আমি আপনাকে বাজারের থেকে আমি বলতে পারবো না, তবে বাংলাদেশে যেই বইগুলো আছে এর মধ্যে মানে তুলনামূলক আপনাকে ভালোটা বেছে নিতে হবে। এই ক্ষেত্রে শাইন ম্যাথ, টিউটর ম্যাথ এগুলো আমার কাছে ভালো লেগেছে, এই দুটা যে কোনো একটা কিনতে পারেন। ওকে, আচ্ছা, এখানে আসেন আরেক টাইপের অঙ্ক, যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? 21তম বিসিএস আসছে, খুব মনোযোগ দিতে হবে। প্রতি মিনিটে ঘুরে, খেয়াল করেন, প্রতি মিনিটে ঘুরে 90 বার, খুব মনোযোগ, প্রতি মিনিটে। তারপর বলছে কি 1 সেকেন্ডে কত ঘুরবে। আচ্ছা, প্রতি মিনিট মানে কি? প্রতি মিনিট মানে কি 60 সেকেন্ড, তার মানে 60 সেকেন্ডে ঘুরে 90 বার। আচ্ছা, 90 বার একটা চাকা একবার ঘুরলে কত ডিগ্রি ঘুরে বলেন তো? এই চাকাটা একবার ঘুরলে কত ডিগ্রি ঘুরে? 360 ডিগ্রি ঘুরে। একবার ঘোরা মানে কি 360 ডিগ্রি ঘোরা, ঠিক কিনা বলেন তো? একবার ঘোরা মানে কি 360 ডিগ্রি ঘোরা। তাহলে একটা চাকা 90 বার ঘুরলে এরকম 360 90টা হবে, তার মানে মোট কত ডিগ্রি? তাহলে এটার সাথে এই যে এত ডিগ্রি নাকি? আচ্ছা, তার মানে খেয়াল করে আমি লিখতে পারি কিনা যে 60 সেকেন্ডে ঘুরে এত ডিগ্রি, ওকে। তাহলে 1 সেকেন্ডে, 1 সেকেন্ড বলছেন, 1 সেকেন্ডে কত ঘুরবে? তখন জাস্ট আপনি এটাকে কি করবেন, 60 দিয়ে ভাগ দেন, তাহলে এই শূন্য এই শূন্য, তারপরে যদি এটা কাটেন তাহলে 6 হয়, 6। তারপর হচ্ছে এই দুটো যদি গুণ করেন 6 নং 54, একটা শূন্য, তার মানে এত ডিগ্রি। কথা ক্লিয়ার কিনা? না ভেজাল আছে? মুবাশির ভাই বলছে আমি লিখবো ফিউচারে, তখন নিয়ে নিন। বুঝতে পেরেছেন? মেহেদি হাসান বলছে নতুন ভর্তি হয়েছি স্যার, থ্যাংক ইউ ভর্তি হওয়ার জন্য। এখন মনোযোগ দিয়ে রেকর্ড ক্লাসগুলো করবেন, সাথে লাইভ ক্লাসগুলো করবেন, ওকে? এটা বুঝতে পারছেন কিনা দেখেন, এই জায়গাটা কিন্তু ধরতে পারলে অঙ্ক কিন্তু এগুলো পানির মতো। এই জায়গাটা যে আমার এই 360 ডিগ্রির ব্যাপারটা যদি ধরতে পারেন তাহলে কিন্তু সহজ। ওকে, সবাই বুঝছেন কিনা? তারপরে যাচ্ছি আমরা, দেখি একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 12 বার ঘুরে চাকাটি প্রতি 5 সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে? খেয়াল করেন, আগের অঙ্কটার মতোই। তাহলে প্রতি মিনিটে ঘুরে 12 বার, তাহলে আমরা লিখবো যে প্রতি মিনিটে মানে কি 60 সেকেন্ডে ঘুরে, 60 সেকেন্ডে ঘুরে হচ্ছে আপনার 12 গুণন এত ডিগ্রি। তাহলে 1 সেকেন্ডে ঘুরবে কি কম না বেশি? কম। কম হলে কি করবেন? ভাগ দিবেন এত ডিগ্রি। তারপরে এখন বের করতে বলছে 5 সেকেন্ডে কত, তাহলে জাস্ট কি করবেন, এখন 5 সেকেন্ডের ক্ষেত্রে বের করবেন, 5 সেকেন্ডের ক্ষেত্রে বাড়বে, এই যে জাস্ট এখানে 5 গুণ হবে, তাহলে কি হয় দেখেন, এই শূন্য এই শূন্য, তারপর এটাতে 36 কাটলে 6, ঠিক আছে। তারপরে দেখেন এই যে 530, 30-এ আর 12 যদি আপনি গুণ করেন, 3 12 36, তারপরে এই যে দেখেন, তার মানে খুব মনোযোগ দেন, তার মানে আবার 360 ডিগ্রি আসলো, 360 ডিগ্রি, উত্তর 360। বুঝতে পেরেছেন? ও হানিফ ভাই, পরিলিখিত বৃত্ত, তাহলে পরিলিখিত বৃত্ত তো বাইরে হবে। আপনি আগেরটা যেটা পরিলিখিত বৃত্ত মানে বাইরে হবে, আমি তো আগে কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম। মেহেদি হাসান অভি বলছে কম্পিউটার সহকারী অফিস সহকারী কম্পিউটার অপারেটরে কি এই ধরনের অঙ্ক আসে? অবশ্যই অবশ্যই, এগুলোতে প্রিলি রিটার্ন দুই জায়গায় আসতে পারে। এটা দেখেন সেম টাইপ, যে একটি চাকা প্রতি মিনিটে 80 বার ঘুরে প্রতি সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে, এটা আগেরটার মতোই। ওকে, তাহলে এর পরের অঙ্কতে যাচ্ছি। এই যে দেখেন, এটা একটু ভিন্ন, খুব মনোযোগ দিবেন। যে একটি গাড়ির সামনের চাকার পরিধি 12 মিটার, পেছনের চাকার পরিধি 4 মিটার, গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে 100 বার বেশি ঘুরবে? খুব মনোযোগ দেন, কি বলছে?
যে সামনের চাকার পরিধি 3 এবং পেছনের চাকার পরিধি 4, তার মানে পেছনের চাকাটা বড়। বৃত্ত আমার ইয়া হয় না কেন, এই চাকা মনে হয় যে এটা গাড়ি আর কি একটা, হ্যাঁ এটা একটা গাড়ি। গাড়ি, তাহলে এইটার পরিধি হচ্ছে, এটার পরিধি কত বলা আছে যে সামনের চাকাটা 3 মিটার আর পেছনের চাকা হচ্ছে 4 মিটার। 4 মিটার। আচ্ছা, এখন খেয়াল করেন, হ্যাঁ আপনি যাত্রা শুরু করলেন দেখেন চলতেছে। আচ্ছা, এটার পরিধি 3, এটার পরিধি 4। একবার ঘোরা মানে কি পরিধির সমান দূরত্ব যাওয়া। খুব মনোযোগ দিতে হবে যে একটা চাকা যখন একবার ঘুরে তখন সে পরিধির সমান দূরত্ব যায়, বুঝতে পেরেছেন? তার পরিধিটা যত, সে ততটুকু দূরত্ব যায়। তার মানে খেয়াল করেন, এইটা হচ্ছে 3 মিটার, এটা হচ্ছে 4 মিটার। তার মানে এটা একবার ঘুরলে 3 মিটার যাবে, এটা একবার ঘুরলে 4 মিটার যাবে। এখন বলছে কি যে এইভাবে কত মিটার গেলে, হ্যাঁ আলটিমেট কি দেখেন, কোন চাকাটা বেশি ঘুরবে বলেন তো? দেখেন তো পেছনে গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে 100 বার বেশি। আচ্ছা দেখেন কোন চাকাটা বেশি ঘুরবে, এই যে এটা ছোট না, এটা বেশি ঘুরবে। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিচ্ছি, এই 3 আর 4 এর লসাগু কত? এটা লসাগু নিয়ে আমরা অঙ্কটা কিভাবে করি খেয়াল করেন। লসাগু হচ্ছে 12। মনে করেন যে 12 মিটার পথ যাবে, ফর এক্সাম্পল 12 মিটার পথ যাবে। তার মানে এটা একবার ঘুরলে যায় 3, 2 বার ঘুরে যাবে 6, 3 বারে 9, 4 বারে যাবে হচ্ছে 12। তার মানে 12 মিটার যেতে এটা কয়বার ঘুরবে? 4 বার ঘুরবে, 4 বার ঘুরবে, বুঝছেন কিনা? ঘুরবে। এইটা 12 মিটার যেতে কয়বার ঘুরবে দেখেন তো? এটা একবার ঘুরলে যায় হচ্ছে 4, 2 বার ঘুরলে 8, 3 বার ঘুরলে 12। তার মানে এইটা ঘুরবে হচ্ছে 3 বার, 3 বার ঘুরবে। এতটুকু ক্লিয়ার কিনা? তাহলে যদি 12 মিটার ধরছি কেন আমরা? আমাদের হিসাবের সহজের জন্য, যে এই 4 দিয়েও 12কে ভাগ যায়, 3 দিয়েও যায়, এই জন্য আমরা 12 ধরছি, ঠিক আছে? আচ্ছা দেখেন, যখন 12 মিটার যায় জাস্ট, এটা ঘুরে 3 বার, এটা ঘুরে 4 বার, তার মানে এটা একবার বেশি প্রতি 12 মিটার। তাহলে প্রতি 12 মিটারে সামনের চাকাটা একবার বেশি ঘুরবে। আচ্ছা, তার মানে প্রতি 12 মিটারে যদি একবার বেশি ঘুরে, তাহলে 100 বার বেশি ঘুরবে। তাহলে কত কিলোমিটার যেতে হবে? এরকম 100টা 12 কিলোমিটার যাইতে হবে, 100টা 12 কিলোমিটার। তার মানে এইটাকে আপনি জাস্ট 100 দিয়ে গুণ দেন। তার মানে 100 দিয়ে গুণ দিলে 12কে 100 দিয়ে গুণ দিলে 1200। উত্তর হচ্ছে এটা। বুঝতে পেরেছেন? এটা বুঝছেন কিনা? একটু জটিল, অনেকে বুঝবেন না। যারা বুঝেন নাই দ্রুত একটু কমেন্ট করবেন, হ্যাঁ? যারা বুঝতে পারেন নাই দ্রুত একটু কমেন্ট করবেন। এই ধরনের অঙ্ক আসলে প্রথমে যেটা করবেন, এখানে সরাসরি পরিধি দেওয়া আছে, অনেক সময় পরিধি দেওয়া থাকবে না, ব্যাস দেওয়া থাকতে পারে, ব্যাস। তাহলে আপনি প্রথমে পরিধি বের করতে হবে, কারণ চাকা ঘোরা মানে পরিধির সমান দূরত্ব যায়। তার মানে কি, আপনি পরিধি বের করে এই দুইটা পরিধির লসাগু নেবেন, লসাগু নিয়ে দেখবেন যে এইটা কতবার ঘুরে, এটা কতবার ঘুরে। তার মানে আমার এখানে কি দেখলাম যে 12 মিটার যেতে সামনে চাকাটা একবার বেশি ঘুরে, তাহলে 100 বার বেশি ঘুরবে কখন? এরকম 100টা 12 মিটারের দূরত্ব অতিক্রম যখন করবে। কথা ঠিক কিনা? আচ্ছা, প্রথম অংশটা বুঝছেন? আচ্ছা খেয়াল করেন, বলছে কি যে গাড়িটি কত পথ গেলে সামনের চাকা পেছনের চাকার চেয়ে 100 বার বেশি ঘুরবে। আচ্ছা খেয়াল করেন, যখন 12 মিটার গেল, তাহলে একবার বেশি ঘুরলো, একবার বেশি, তাহলে একবার বেশি, আমার 100 বার বেশি ঘুরতে হবে। তার মানে আবার 12, আরেকবার, আবার 12, আরেকবার, এরকম কয়টা 12 লাগবে? 100টা 12। 100টা 12 কিলোমিটারের পথ পাড়ি দিতে হবে। আপনি চিন্তা করেন যে পথ পাড়ি দিচ্ছেন, এই যে এতটুকু মনে করেন যে 12, আরেকটা 12, আরেকটা 12, এইভাবে 12, 100টা 12 কিলোমিটার 12 মিটারের পথ গেলে তখন কি 100 বার বেশি ঘুরবে এটা, তাই না? তার মানে 12কে সরাসরি এইভাবে তো আমরা 100 বার চিত্র আঁকতে পারবো না। আমরা কি করছি, 12কে 100 দিয়ে গুণ দিয়ে দিচ্ছি। এখন বুঝছেন কিনা বলেন তো সবাই? অপূর্ব ভাই লিখিত কিভাবে? লিখিত এইভাবেই লিখবেন, হ্যাঁ, যে
ধরি যে 3 এবং 4-এর লসাগু 12, অথবা লসাগু লেখার দরকার নাই, যে ধরি 12 কিলোমিটার পথ যাচ্ছে, প্রথমে 12 কিলোমিটার গেলে দেখা যাচ্ছে কি যে প্রথম চাকাটা 4 বার ঘুরে, দ্বিতীয় চাকাটা 3 বার ঘুরবে। তাহলে প্রতি 12 কিলোমিটারে সামনের চাকা 1 বার বেশি ঘুরে, তাহলে 100 বার বেশি ঘুরতে লাগবে। দেখেন, তাহলে 1 বার বেশি ঘুরতে, তখন ওই নিয়ম লিখবেন কি 1 বার বেশি ঘুরতে মানে পথ যায় 12 মিটার, তাহলে 100 বার বেশি ঘুরতে পথ যাবে হচ্ছে 12 গুণন 100 মিটার। এই যে শেষ। বুঝতে পেরেছেন? এই সব তো লিখিত নিয়মে করাই আমি, হ্যাঁ, জাস্ট আপনি লাইনগুলো সাজাবেন। রবিন ভাই, এই সহজ অঙ্ক চাকার সাথে মাথা ঘুরাইলে হবে? হ্যাঁ দাদু ভাই আসি, হৃদয় ভাই, দাদু ভাই আসি, দাদু ভাই কথাটা শুনেন নাই? যদি পেছনের চাকা সামনের চাকার চেয়ে কতবার বেশি ঘুরে, বলবে একই জিনিস। আপনি এরকম লসাগু বের করে দেখবেন, যদি সামনের চাকা, আচ্ছা কোনটা বেশি ঘুরবে এটা নির্ভর করবে চাকার পরিধির উপরে। পেছনের চাকা, এই চাকা কোনোদিন বেশি ঘুরবে না, কারণ হচ্ছে কি এই চাকা মানে পরিধি বেশি, যেটার পরিধি কম সেটা বেশি ঘুরবে, যেটা পরিধি মানে বেশি সেটা কম ঘুরবে। বুঝতে পেরেছেন ইমতিয়াজ ভাই? তাই না? হ্যাঁ জিন্নাত, এখন তো ছোট চাকাটি বেশি ঘুরবে, এটা তো দেখাইলাম যে 12 কিলোমিটার পথ যাইতে এটা 4 বার ঘুরে, আর এটা 3 বার ঘুরে। এটা তো আমরা মানে একদম প্র্যাকটিক্যালি দেখলাম না, প্র্যাকটিক্যালি দেখলাম না। আচ্ছা এরপরে আসেন, এখন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখবো, যেটা হচ্ছে কি এইটা আপনি চাকরির পরীক্ষার বইয়ে আমি কয়েকটা বই দেখেছি, বইয়ে এটা তেমন ব্যাখ্যা নাই, এবং হচ্ছে এটা থেকে চাকরি পরীক্ষা খুব বেশি একটা আসতেও দেখা যায় না, খুব বেশি আসতে দেখা যায় না। তারপরও এটা নবম শ্রেণীর বইয়ে আছে, এটা নবম শ্রেণীর বইয়ে আছে, হ্যাঁ নবম শ্রেণীর বইয়ে আছে। এই জন্য আমি এই কনসেপ্টটা রেখেছি আপনাদের জন্য, যে খেয়াল করেন বৃত্তচাপের দৈর্ঘ্য বা বৃত্তাংশের দৈর্ঘ্য, হ্যাঁ এস ইকুয়াল হচ্ছে পাই আর থিটা বাই 180 ডিগ্রি। আমি এগুলো সূত্র জাস্ট বইয়ের সূত্র লিখছি, কিন্তু আমি সূত্র মুখস্থ করাবো না। আমি এই জন্যই লিখেছি যেন এটা মুখস্থ না করে কিভাবে আপনি পরীক্ষার হলে বের করতে পারেন 10 সেকেন্ডে, সেটা আমি মানে আপনাকে শেখাবো, খুব মনোযোগ দেন। তাহলে এটা বৃত্ত, মানে এটা কি বলছে, বৃত্তচাপের দৈর্ঘ্য। আচ্ছা খেয়াল করেন বৃত্তচাপ কি, এই যে একটা বৃত্ত, মনে করেন যে এই যে একটা বৃত্ত, এই বৃত্তের মনে করেন যে আপনি জাস্ট এই যে এতটুকু কাইটা নিলেন, এই যে এইটাই বৃত্তচাপ, এইটাই বৃত্তচাপ। আমি যদি একটু কালার চেঞ্জ করে দেখাই, যে এই যে এতটুকু কাইটা নিলেন, তাহলে এটা একটা বৃত্তচাপ। আর যদি বলেন যে আমি এদিক দিয়ে আরেকটা কাইটা নিব, এটা আরেকটা বৃত্তচাপ। বুঝতে পেরেছেন? আচ্ছা তাহলে যে বৃত্তচাপ, মনে করেন যে এই যে বৃত্তটার মধ্যে আমি আপনাকে বের করলাম, বলতে বললাম যে এই এতটুকের মানে পরিমাণ কত, হ্যাঁ মিটার বা সেন্টিমিটার, আপনি এটা বলবেন। এটাই হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য বা বৃত্তাংশের দৈর্ঘ্য বলা হয়, যেটাকে এস দিয়ে প্রকাশ করা হয়েছে। ঠিক আছে? তাহলে এটার সূত্রটা এখানে কি লিখছে দেখেন তো। এই সূত্রটা আমরা এটা মুখস্থ করার দরকার নাই, এটা আমরা কিভাবে বের করবো খেয়াল করেন। যখন টোটালটা মানে এই যে বৃত্তচাপ, এটা পরিধির একটা অংশ না, এই টোটাল পরিধিটা মানে কি 2 পাই আর, এই পরিধিটা কত 2 পাই আর। আচ্ছা টোটাল পরিধিটা 2 পাই আর যখন হয়, তখন কোণ কত ডিগ্রি হয় বলেন তো, কোণ কত ডিগ্রি হয়? খেয়াল করেন, আবারও খেয়াল করেন এটা জিনিসটা আমি আরেকটু করতেছি, যে এই বলা হইলো যে এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করতে আপনাকে। এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা বলতে হলে আপনাকে কি কি দিবে জানেন? আপনাকে এখানে মানে এই কোণের পরিমাণটা দিবে, এই যে দেখেন এখানে লেখা আছে না যে আমার এই আর লাগবে এবং এই থিটা লাগবে। আপনাকে এই কোণের পরিমাণ দিবে, মনে করেন যে এটা বললো যে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি বললো, যে 60 ডিগ্রি যখন কোণ তৈরি করে, তখন এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা কত, আর এর মানটা দিয়ে দিব, মনে করেন, হ্যাঁ আর দিয়ে দিব আর এর মানটা, তখন বলবে যে এই চাপটার দৈর্ঘ্য কত। এখন খেয়াল করেন আপনি, আমরা টোটাল এই টোটালটার মান জানি না, টোটালটা কত, যে 2 পাই আর। তাহলে মানে তখন এখন তো 60 ডিগ্রির জন্য এতটুকু বের করতে বলছে, তখন যখন 2 পাই আর হয় এই টোটাল দৈর্ঘ্যটা বা পরিধিটা, তখন কোণ কত, 360 ডিগ্রি না? আচ্ছা খেয়াল করেন, তাহলে আমি লিখতে পারি যে 360 ডিগ্রি, হ্যাঁ এর পরিধি কত বা বৃত্তাংশ কত, এর বৃত্তাংশ 2 পাই আর না? তাইলে 1 ডিগ্রির জন্য কত হবে, 1 ডিগ্রির জন্য 1 ডিগ্রির বৃত্তাংশ কত হবে, কমবে না বাড়বে? কমবে। কমলে এটা, তাহলে খেয়াল করেন আপনি যেটা বের করতে চান, হ্যাঁ আপনি যদি বের করতে চান যে শুধু থিটা যদি বের করতে চান, মনে করেন যেটা আমি জানি না, এটা মনে করেন থিটা, এটা মানটা জানি না, 60 না 30 জানি না, এটা ধরে নিলাম থিটা। তাহলে থিটা ডিগ্রি, হ্যাঁ থিটার জন্য কত হবে,
তাহলে এই থিটাটা কত হবে, উপরে গুণ হবে না? তাহলে দেখেন এই যে এই 2 দিয়ে যদি এটা কাটেন তাহলে 180 হয়ে যায়, কারণ আলটিমেট দেখেন কত হচ্ছে, এই যে 180 ডিগ্রি, উপরে হচ্ছে পাই আর থিটা। এখন আমি যদি এখানে থিটার জায়গায় আমি যদি জানতাম যে 30 ডিগ্রি 60 ডিগ্রি, তখন আমি 60 লিখতাম, এই জায়গায় কত লিখতাম, এই যে এটা 60 লিখতাম, তখন আমি কাটাকাটি করে দিতাম নাকি? তখন কত হইতো দেখেন তো, তখন কত হইতো, এটা দিয়ে এটা কাটলে 6 হইতো, হ্যাঁ, তখন এটা 6 হইতো, এটা দিয়ে এটা কাটলে তখন 3 হইতো নাকি? তখন আমার আর এর মান দেওয়া থাকলে আমি আর এর মান থেকে কিন্তু বের করে ফেলতে পারতাম, বুঝতে পেরেছেন? তার মানে এই সূত্র আমার মুখস্থ করা লাগবে? মুখস্থ করা লাগবে না, আপনি এইভাবে বের করবেন। ওকে, এই সূত্রের ব্যাখ্যাটা বুঝছেন কিনা? এই সূত্রের ব্যাখ্যাটা বুঝছেন কিনা? এরপরে আসেন আমরা এই বৃত্ত কলা কি দেখবো, বৃত্ত কলা। আচ্ছা, এই যে বৃত্ত কলা কি, বৃত্ত কলা, কলা সংস্কৃত শব্দ, সংস্কৃত শব্দ, এর অর্থ হচ্ছে অংশ, এর অর্থ হচ্ছে অংশ, পরিমাণযোগ্য, পরিমাণযোগ্য অংশ, পরিমাণ বা পরিমাপযোগ্য অংশ, ঠিক আছে? খেয়াল করেন বৃত্তকলা কি, বৃত্তকলা হচ্ছে এই যে আপনি যদি এই টোটাল বৃত্তটাকে মনে করেন যে এই যে এতটুকু চাপ নিয়ে যদি আপনি এইভাবে ব্যাসার্ধ দিয়ে এটাকে ঘেরাও করেন, এই যে টোটাল এরিয়াটা, হ্যাঁ, এই যে জায়গাটা, এটাকে একটা বৃত্তকলা বলা হয়, এটাকে একটা বৃত্তকলা বলা হয়, বা বৃত্তের একটা অংশ বলা হয়। বৃত্তকলা মানে কি, বৃত্তের অংশ। ওকে, আচ্ছা খেয়াল করেন, তখন এই জায়গাটার ক্ষেত্রফল যদি বের করতে বলে তখন সূত্র হচ্ছে এটা। তার মানে প্রথমে বৃত্তকলা বুঝছি কিনা, বৃত্তের অংশ, এটাই বৃত্তকলা, ঠিক আছে? তাহলে বৃত্তকলা বুঝলাম। তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি লিখছে তারা, যে থিটা বাই 360 ডিগ্রি গুণন হচ্ছে পাই আর স্কয়ার। আচ্ছা, এটা কিভাবে আসছে এটা দেখেন, যখন দেখেন মানে টোটাল মানে বৃত্তের ক্ষেত্রফল কি, পাই আর স্কয়ার নাকি, পাই আর স্কয়ার, তাহলে তখন কোণ হয় কত, 360 ডিগ্রি। তখন লিখবেন যে 360 ডিগ্রি এর ক্ষেত্রে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাহলে সুতরাং 1 ডিগ্রির ক্ষেত্রে, 1 ডিগ্রির ক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে, 1 ডিগ্রির ক্ষেত্রে ক্ষেত্রফল হবে এত, থিটার ক্ষেত্রে কত হবে, যেহেতু থিটা আমরা জানি না তাহলে আমরা থিটাই ধরলাম, তাহলে থিটার ক্ষেত্রে হবে কি, জাস্ট এই যে থিটা, জাস্ট আর এই গুণ এই যে পাই আর স্কয়ার, জাস্ট এটাকে কি করছে, এই গুণটাকে তারা এখানে না এইভাবে দিচ্ছে, ঠিক আছে? নবম শ্রেণীর বই খুললে আপনারা এইভাবে পাবেন। তার মানে এই সূত্র কিন্তু আমার মুখস্থ করা লাগতেছে না, আপনি কিন্তু পরীক্ষার হলে 5 সেকেন্ডে কিন্তু জাস্ট এইভাবে ঐকিক নিয়ম করে কিন্তু বের করে নিতে পারবেন, ঠিক কিনা বলেন তো প্রিয় ভাই? আচ্ছা, হানি বলছে স্যার আপনি বুক লিখুন। হ্যাঁ, বুক লিখবো, আগামী জুলাই থেকে লেখা শুরু করবো ইনশাল্লাহ। আমার এই এই গত 4-5 মাস ধরে আমার প্রচুর ব্যস্ততা গেছে, কারণ হচ্ছে কি স্মার্ট বোর্ডে আমার প্রথম এটা কোর্স, হ্যাঁ। তো স্মার্ট বোর্ডের জন্য এই যে স্লাইড তৈরি করা, এগুলো আমাকে একজনে তৈরি করে দেয়, তারপরে আমার আবার প্রতিটা স্লাইড চেক করতে হয়। এই যে আজকে দেখেন না, ডাটা এক জায়গায় ভুল হয়ে রয়েছে, ডাটা ভুল থাকলে অঙ্ক ক্লাসে কিন্তু অঙ্ক মিলানো যায় না, এটা মানে অন্য বিষয় কিন্তু ভুল থাকলে মানে বোঝা যায়, হ্যাঁ, যে মনে করেন যে টাইপিং মিস্টেক হইলেও বাংলাদেশের রাজধানী ঢাকার জায়গায় চট্টগ্রাম লিখলো, এটা কিন্তু আমরা সবাই বুঝবো যে এটা টাইপিং মিস্টেক। কিন্তু অঙ্কের ক্ষেত্রে মনে করেন যে জাস্ট খালি কি হয়েছে, যে লিখতে গেছে 4, হ্যাঁ, এখন এই 4টা কি আসলে 4 লিখছে না 8 লিখছে মানে বোঝা মুশকিল, অপশন আবার হচ্ছে ইংরেজিতে, ঠিক না? এই জায়গায় এই জন্য আমার এই গত 5 মাসে আপনাদের কোর্স নেওয়ার মানে ক্লাস নেওয়ার ক্ষেত্রে প্রতিদিন আমাকে স্লাইডে সময় দিতে হয়েছে, হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ আমার এই কোর্স শেষের সাথে সাথে আমার স্লাইড তৈরিগুলো হয়ে যাবে, তারপরে আমি জাস্ট স্লাইডগুলো মাঝে মাঝে একটু চেক করলেই হয়ে যাবে, আর স্লাইড নিয়ে তেমন পেন নাই, তারপরে ইনশাল্লাহ বই লেখার কাজে হাত দিব। ওকে, আচ্ছা, তার মানে আমরা এই সূত্র মুখস্থ করবো না। ওকে, আচ্ছা, তারপরে আসেন আমরা একটা অঙ্ক দেখি। এই যে নবম শ্রেণীর 16.3 নাম্বার অনুশীলনীর উদাহরণ 19 নাম্বার অঙ্কটা কি ছিল দেখেন, একটি বৃত্তের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, এবং এইটা চাপ চাপ হবে, হ্যাঁ, চাপ একটি চাপ, একটি চাপ, হ্যাঁ, একটি চাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তচাপের দৈর্ঘ্য এবং বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় করুন। খেয়াল করেন বইয়ে প্রশ্নটা ছিল হচ্ছে 56 ডিগ্রি দিয়ে,
56 ডিগ্রি দিয়ে, কিন্তু আমি আপনাদেরকে করাবো হচ্ছে 60 ডিগ্রি দিয়ে। কেন? কারণ হচ্ছে একাডেমিক বইয়ে বা একাডেমিক পরীক্ষায় ক্যালকুলেটর আছে, ওটা অনেক দশমিক পূর্ণ একটি ক্যালকুলেশন আসবে, হিসাব আসবে। তো আমাদের তো ক্যালকুলেটর নাই চাকরির পরীক্ষা, এই জন্য আমরা এমন ডিজিট দিছি যেন আমাদের হিসাব করতে সহজ হয়, প্রসেস একই। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন। তার মানে একটি বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধটা হচ্ছে 8, এবং বলছে একটি চাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই কেন্দ্রে হচ্ছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই যে চাপটা, এটা মানে এস ধরেন, এইটার আমার কি মানে দৈর্ঘ্য বের করতে হবে। এবং একই সাথে এই যে মানে মনে করেন যে এটা কি পিৎজার মতো না, পিৎজার এই এতটুকুর এরিয়া কত সেটা বের করতে হবে। ওকে, এটাই তো বৃত্তকলা। ওকে, আচ্ছা খেয়াল করেন। এখন তাহলে আমি আগে এই দৈর্ঘ্যটা মানে কি, এই যে বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করবো। বৃত্তচাপের দৈর্ঘ্যটা বের করবো কিভাবে, খেয়াল করেন। ঐকিক নিয়ম, আমি কোনো সূত্র দরকার নাই। হ্যাঁ, খেয়াল করেন। তখন কি, যখন দেখেন যখন 360 ডিগ্রি হয় তখন মানে দৈর্ঘ্য কত, 360 ডিগ্রি এর ক্ষেত্রে, হ্যাঁ তাহলে বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তাংশের বা বৃত্তের দৈর্ঘ্য, হ্যাঁ দৈর্ঘ্য ধরলেন কত, যে 2πr। তাহলে সুতরাং 1 ডিগ্রির ক্ষেত্রে, 1 ডিগ্রির ক্ষেত্রে কত হবে, কমবে না বাড়বে, কমবে। তাহলে আমরা বের করবো কি 60 ডিগ্রির ক্ষেত্রে, শেষ। তাহলে 60 ডিগ্রির ক্ষেত্রে কি বাড়বে, এটা কাটলে 6 হয়, এটা কাটলে 3 হয়। তার মানে আমার কি আসতেছে দেখেন তো, নিচে নিচে 3, নিচে 3 আর উপর হচ্ছে πr নাকি। আচ্ছা πr, এখন দেখেন আর এর মান কত দেওয়া আছে, আর এর মান যা দেওয়া আছে তাই, আমরা রাউন্ড ফিগার করার জন্য এটাকে 9 চিন্তা করতে পারতাম, দরকার নাই। তার মানে 8π আর নিচে হচ্ছে 3। তার মানে এটা হচ্ছে আমাদের উত্তর। এখন আপনি পাই এর মান বসাইলে ক্যালকুলেট করলে যা আসে, ঠিক আছে। আমাদের যেহেতু ক্যালকুলেটর নেই, আমরা এতটুকু এভাবে রেখে দিলে হবে, বা যদি এমসিকিউতে আসে ওইভাবেই প্রশ্নকর্তা ডাটা মানে সেট করে দিবে, হয়তো অপশন এইভাবে থাকবে, অথবা মনে করেন যে এই যে উপরে 8-এর জায়গায় এমন কোনো সংখ্যা দিবে যেটা 3 দ্বারা বিভাজ্য, এটা 9 দিতে পারতো, 9 দিলে 3 দ্বারা বিভাজ্য হয়ে যেত, তখন কি হইতো, 9π যদি হইতো, 9π হইলে তখন কি হইতো, এই যে ভাগ দিলে 3, তার মানে তো আসতো 3π, একই জিনিস। ওকে, জাস্ট সিস্টেমটা বুঝতে পারলেই কিন্তু হয়, ঠিক আছে। রুবেল ইসলাম বলছে, আসসালামু আলাইকুম স্যার, আমি নতুন ভর্তি হয়েছি তাই রেকর্ড ক্লাসগুলো করতেছি, তাতে কি আমার কোনো সমস্যা হবে, দয়া একটু জানাবেন। না না না, সবাই তো রেকর্ড ক্লাসই করবেন এখন। আপনি যদি নতুন, এর পরের ব্যাচে আপনি আবার ইনশাল্লাহ লাইভ করবেন। ওকে স্যার, বইয়ের এমন ব্যাখ্যা দেওয়া স্যার বইয়ের এমন ব্যাখ্যা দেওয়া থাকবে। হ্যাঁ, আমি বই লিখলে ইনশাল্লাহ এভাবে ব্যাখ্যা দিয়েই লিখবো, হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম বইয়ে এই ব্যাখ্যাগুলো দেওয়া নাই। আচ্ছা, তারপরে আসেন, এখন বের করবো বৃত্তকলার ক্ষেত্রফলটা। বৃত্তকলার ক্ষেত্রফল মানে কি, এই যে এটা যদি 60 ডিগ্রি হয়, এটা 8 নাকি, এ ব্যাসার্ধ বলছে না, তাহলে এই বৃত্তকলার মানে কি, এই যে টোটালটার এরিয়াটা কত এটা বের করতে হবে। ওকে, তার মানে এইটাও আমি এভাবে করতে পারি যে 360 ডিগ্রির জন্য, 360 ডিগ্রির জন্য কত, 360 ডিগ্রির জন্য কি ক্ষেত্রফল কত, πr²। তাহলে 1 ডিগ্রির জন্য কত হবে, 1 ডিগ্রির জন্য কত কম কম হবে, তারপর 60 ডিগ্রির জন্য কত হবে। ওকে, ডিগ্রি দেওয়া না দেওয়া একই কথা, কারণ উপরে নিচে চলে যাবে, দিলেও পারেন, কোনো সমস্যা নাই। ওকে, এখানেও দেন। আচ্ছা, এখন দেখেন আমি যদি কাটাকাটি করি, এটা কাটলে কত হয়, 6 হয় নাকি, 6 হয়। এখন আমি এখানে দেখেন, যদি এই পায়ের মান 8 বসাই, তাহলে 8 বসালে কত হয়, 8 8 64 হয়, আর এখানে 6 হয় নাকি। কাটাকাটি যায়, আপনি 3 দিয়ে কাটতে পারেন, 3 দিয়ে কাটলে এটাকে কত হবে, 3 দিয়ে এটা কাটলে 3 দিয়ে যায়, 3 দিয়ে যায় না, এটা 2 দিয়ে যাবে। ওকে, 2 দিয়ে গেলে এটা 32 হবে। তার মানে 32π, আর নিচে হচ্ছে এটাকে যদি 2 দিয়ে কাটেন 3, এটা হচ্ছে উত্তর। বুঝতে পেরেছেন। শ্রমিক দাস ভাই, বই লেখা শুরু করি, দোয়া করেন ইনশাল্লাহ, দোয়া করবেন যেন আল্লাহ তাআলা সুস্থ রাখে। বই লেখা অনেক মানে সময় সাপেক্ষ ব্যাপার, হ্যাঁ অনেক শ্রম দিতে হয়। মাশাল্লাহ স্যার, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। বেসিক জানলে সূত্র এমনি মনে থাকে। বুঝতে পেরেছেন হানিফ ভাই, কোনো সূত্র কিন্তু আমি মুখস্থ করলাম না, কারণ ওই সূত্রগুলো মুখস্থ করলে আপনার কোনোদিন মনে থাকবে না। বুঝতে পেরেছেন,
কখনো এগুলো মনে থাকবে না। আচ্ছা, শেখ শৌকত হোসেন বলছে সেরা স্যার। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমাদের এতটুকু ছিল। আমার এতটুকু আশা করি বুঝতে পেরেছেন। আমাদের এখানে আরেকটা স্লাইড হচ্ছে কি, বৃত্তের সমীকরণ সম্পর্কিত অঙ্কগুলো স্থানাঙ্ক জ্যামিতির ক্লাসে করানো হবে। বুঝতে পেরেছেন? এখানে সমীকরণ রিলেটেড কিছু আছে যেটা কোনো কোনো বইয়ে বৃত্তের চ্যাপ্টারে দেওয়া, কিন্তু এটা মূলত হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির আলোচনা। তাই আমি আমার ধারাবাহিকতাটা ঠিক রেখেছি যে এই যে বৃত্তের সমীকরণ সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে এগুলো আমরা স্থানাঙ্ক জ্যামিতির একটা চ্যাপ্টার আছে আমাদের, আমরা সেটাও আলোচনা করব ক্লাসে। ওইটাতে আমরা এটা দেখানোর চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থীরা। আশা করি বুঝতে পেরেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি কেমন লাগলো জানাবেন একটু, হ্যাঁ 1 মিনিট একটু রিভিউ দিবেন, তারপর আমরা ক্লাস থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ। একটু কমেন্ট করে জানিয়ে দিন কেমন লাগলো আজকের ক্লাসটি। স্যার আমি এই কোর্সের পাশাপাশি করি। হ্যাঁ করতে পারেন, যে কোনো ম্যাথ করলেও হবে আব্দুল বারি ভাই, যে কোনো ম্যাথ, বই তো একই, বই হচ্ছে জাস্ট বোর্ড বই আর বিগত সালের প্রশ্নের মানে সংকলন। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের ক্লাসটি উপভোগ করেছেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আজকের ক্লাস এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জাকিরুল ভাই বলছে কি অনেক ভালো লাগছে, বই হইলে ভালো, ইনশাল্লাহ বই সামনে আসবে। ওকে।